হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বেচুকে নিয়ে এই ভিডিওটা অবভিয়াসলি, কিন্তু তার আগে একটা বিষয় নিয়ে অল্প কিছু বলব। কারণ এই কনটেন্টটাকে নিয়ে আমি বড় কিছু কনটেন্ট করতে চাইছি না। ঠিক আছে? আহ তো ২ দিন আগে একটা chaos হয়েছিল। তোমরা মোটামুটি সবাই জেনে গেছো। প্রচুর ভিডিও নেমেছে, এখনো নামছে যে কোনো এক ভিউয়ার্স এর সঙ্গে টিনার কিছু প্রবলেম হয়েছিল। অর্থাৎ ভিউয়ার্সটাকে তোমরা এতক্ষণে সবাই চিনে গেছো। অর্থাৎ মুন শারিন। তো সে আরকি টিনার অন্ধ সাপোর্টার হিসেবেই আরকি তার মানে কমেন্টস বক্সে আ প্রোটেকশন দিত। এরকমই আরকি আমি দেখেছি বা শুনেছি বলতে পারো। অতটাও আমি কমেন্টস বক্সে টিনুর পড়ে থাকি না। কারণ ওকে নিয়ে আমি কম বলি তো, সেজন্য ওকে নিয়ে আমি কনটেন্টও কম দেখি। তো সেইখান থেকে শুনছিলাম। শুনতে যখন প্রবলেমটা মাথার উপর ছাড়িয়ে গেছে, তখন আরকি বোঝার চেষ্টা করেছি, সোজা কথা। তারপরেও অনেক খোঁজাখুঁজি করে বুঝতে হয়েছে যে কি হয়েছে, কিভাবে হয়েছে, কে এর মধ্যে মানে জড়িয়ে গেছে বা কি প্রবলেমটা অ্যাকচুয়ালি হয়েছে। তো সেখানে আমায় রাধিকা কিছুটা হেল্প করেছে। আর বাদবাকি আমি একজন আমার ক্রিয়েটরের ভিডিও থেকে বুঝতে পেরেছি। ব্যাস এইবার যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ওই মুন আ টিনুর মার কোনো একটা ভিডিও দেখেছে এবং সেখান থেকে তার মনে হয়েছে টিনুর অ্যাড্রেসটা রিভিল হয়ে যাচ্ছে। তো আমি মুনকে একটা কথাই বলতে চাই যে, "তোমার মনে হয়েছে জিনিসটা আ টিনুর পক্ষে বিপদ হতে পারে। সেখানে তুমি তোমার কাজটা করেছো। অর্থাৎ কাউকে গিয়ে তুমি বলেছো। সেক্ষেত্রে আমি শুনলাম তুমি একজন ক্রিয়েটরকে বলেছো, প্লাস রাধিকার সঙ্গেও কথা বলেছো। সেটা রাধিকা আমাকে বলেছে। প্লাস আ তুমি গিয়ে মেসেঞ্জারে মেসেজ করেছো টিনুর, কারোর কথা মতো। তো সেখান থেকে কোনো তুমি তোমার উত্তর পাওনি। কারণ টিনু সবসময় সবাইকে উত্তর দেয় না। কারণ ও কি বলতো? ঠেকতে ওর পিছনটা ঠেকে গেছে তো। কাজেই কাকে উত্তর দেবে, কে অরিজিনালি ওর সঙ্গে ফ্রেন্ডশিপ করবে বা কে কার মনে কি আছে এই ভয়ে আজকাল ও কাউকেই উত্তর দেয় না। মানে ওর মনে এই ভয়টা জমে গেছে। কারণ আগে কিন্তু ও সবাইকেই সব কমেন্টস এর উত্তর দিত। তার জন্য অনেক বিপদেও পড়েছিল। জানো নিশ্চয়ই? ওকে অনেকভাবে ফাঁসাবার চেষ্টা করা হয়েছিল। তারপর থেকে ও নিজেকে সামলে নিয়েছে বলতে গেলে অপরিচিত বা নতুন কোনো কাউকে কোনো রকম কমেন্টস পাস করে না। সেটা ওর সেফটি, বুঝেছো? এটা তোমাকে বুঝে নিতে হবে। প্লাস তুমি যে ভয়টা পেয়েছো, সেই ভয়টা আমার মনে হয় না কোনো পাওয়ার কারণ আছে। অ্যাকচুয়ালি এটা হলো তোমার একটা অন্য স্টেট, দিল্লির মতো জায়গা। প্লাস যে জায়গাটাকে নিয়ে তোমার ভয় হয়েছে সেটা তো দাদার বাড়ির জায়গা। অর্থাৎ দাদার অ্যাড্রেস রিভিল হবে। টিনুর কোনো কিছু এসে যাবে না। কাজেই এইখানটাকে বা এই জিনিসটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু আছে বলে আমার মনে হয়নি। হয়তো টিনুরও সেটা মনে হয়নি। আর তুমি হয়তো এই কমেন্টসটা করেছো বা সেই কমেন্টসটা দেখে অনেকে অনেক কিছু আইডিয়াস পেতে পারে। তো সেই কারণে হয়তো তোমাকে হাইড করে রেখেছে টিনু। তোমার সাথে কথা বলতে পারছে না, কিন্তু হাইড করেছে। আমি বলতে পারব না, তোমার কথা থেকেই আমি কথা বলছি। কিন্তু আমার মনে হয় তোমার খানিকটা সময় নেওয়া উচিত ছিল। এখনই এত হড়বড়িয়ে সব জিনিসে আ মানে রিঅ্যাক্ট করাটা ঠিক হয়নি। হ্যাঁ? কারণ একটা মানুষকে, যে মানুষটা বারবার ঠকেছে, দেওয়ালে যার পিঠটা ঠেকে গেছে, তাকে নিয়ে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া ঠিক নয়। কারণ সে তো এখন ভীত হয়ে রয়েছে। কাজেই তোমাকে যে ও আ মানে সঠিক বন্ধু হিসেবে ভাববে সেই সময়টুকুই তো পেল না। দেখো, তুমি এতটাই অধৈর্য হয়ে পড়লে যে তুমি কিন্তু তোমার ধৈর্য কিছুই রাখতে পারলে না। তুমি কিন্তু আ টিনুর এগেইনস্ট এই তোমার রিঅ্যাকশন দিতে শুরু করে দিলে। তাহলে বলো, একজন প্রকৃত বন্ধুকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। তবে সে একজন প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে। সবসময় আমি প্রায়োরিটি পাবো, আমাকে প্রায়োরিটি দেবে, এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ টিনুর পাশে দাঁড়াতে চাও বা আমার কথা শুনবে বা আমাকে আমার চিন্তাভাবনাকে সঙ্গে তার চিন্তাভাবনার মিল খাবে, এইটা ভেবে টিনুর পাশে দাঁড়িও না। কারণ টিনু কেন? কারোর পাশেই দাঁড়িও না। মানে আমি কিছু করব, তার বিপরীতে আমি কিছু পাবো। এট লিস্ট তার বিশ্বাস, তার রিমার্কস, তার উত্তর, তার অ্যাটেনশন, এইরকম চাওয়া পাওয়ার হিসাব নিয়ে কারো সাথে কোনো রিলেশন, কোনো বন্ধুত্ব বা কোনো উপকার না করাই ভালো। তাহলে কিন্তু প্রতিদান স্বরূপ তুমি যদি না পাও, তুমি কিন্তু বিট্রে করবে এবং সেটা তুমি করে দেখিয়েছো। ঠিক আছে? কারণ এইরকম স্বভাব নিয়ে চলাটা ঠিক না। তুমি আঘাত পেয়েছো, তুমি তোমার মতো চুপ করে যেতে। এটাকে নিয়ে বিশাল বাড়িয়ে চাড়িয়ে কারোর নেগেটিভিটি সামনে নিয়ে এসে এই প্রচার করাটা তো আরেকটা সন্দেহ আমাদের মনে জুড়ে দিচ্ছে। যে তোমার আসল অভিপ্রায়টা কি ছিল? যে বন্ধু হয়ে ঢুকে তারপর মানে পিঠ পিছে ছুরি গেঁথে দেব? আমি জানি তুমি নিজে বলছো তুমি এমবিবিএস ক্লিয়ার করেছো। তাহলে তো তোমার কোনো সময় থাকারই উচিত নয় এই ওয়াইটিতে পড়ে থাকার জন্য। কারণ আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি লাইভে আসছো। এর আগে কিন্তু আসতে না। এবং লাইভে এসে মেক্সিমাম টাইমই খুব কম কথা বলো, মেক্সিমাম লাইভ চালিয়ে বসে তুমি কিছু করতে থাকো। হয় পড়তে থাকো, নয় কোনো কাজ করতে থাকো, কিন্তু কোনো কথা বলো না। তাহলে এই লাইভগুলো করে কি হচ্ছে? মানে লাইভ করছো সেটা বুঝতে পারছি, কারণ তোমাকে আমার সাবস্ক্রাইব করা আছে। কারণ একটা ভিডিওতে তুমি টিনুকে নিয়ে কিছু বলেছিলে, সেটা শুনে আমার ভালো লেগেছিল। প্লাস তোমার প্রতিটা লাইভে গেছি শুধু শোনার জন্য তুমি কি বলো,
সেখানে কিন্তু তোমার কোনো বলা কওয়া ছিল না। কিন্তু যবে থেকে এই প্রবলেমটা হয়েছে তারপর থেকে তুমি টিনুর এগেইনস্টে বা টিনুর যারা ভিউয়ার্স আছে তাদেরকে নিয়ে নানান রকম বা তোমাকে নিয়ে যারা কনটেন্ট করেছে তাকে নিয়ে কথা বলেই চলেছো, তাই না? তো এই জিনিসটা কোনো এমবিবিএস স্টুডেন্ট বা এমবিবিএস ক্লিয়ার করেছে, তারপরে এখন নিশ্চয়ই তুমি ইন্টার্নশিপ করছো বা তারপরে পড়াশোনা শুরু করে দিয়েছো। প্র্যাকটিস করছো কি করছো না সেটাও জানা নেই, ক্লিয়ারলি বলোনি। তাহলে তোমার এই সময়টা তো পাওয়ারই কথাই না। কারণ একজন এমবিবিএস বা ডাক্তারি লাইনে, যেকোনো লাইনে যারা আছে, তারা প্রত্যেকেই কিন্তু এতটাই বিজি থাকে যারা কিনা এরকম সোশ্যাল নেটওয়ার্কে পড়ে থাকতে পারে না। তাদের নিজেদের জগতে এনগেজ থাকে। কেন বলো তো? কারণ আমি রীতিমতো এই লাইনটাকে চিনি। ঠিক আছে? জানি বলব না, চিনি। তার জন্য এতটা সময় পাওয়া কিন্তু কথা নয়। তার জন্যই হয়তো তুমি লাইভ চালিয়ে তোমার কাজটাই তুমি করো, পড়াশোনা ইত্যাদি। কিন্তু তারপরেও এদিকে তোমার ইন্টারেস্ট আছে। তো আমি বলব যখন তুমি দেখলে এইখানে থেকে, কারণ তুমি অনেক নেগেটিভ ক্রিয়েটরের বিরুদ্ধে গিয়ে মানে যারা নেগেটিভ কমেন্টস করেছে টিনু, সেখানে তুমি অনেক কথাবার্তা বলেছ। তো এত সময় পাওয়ার কথা নয়। তুমি তোমার জগতে উন্নতি করো এবং যে লাইনটা তুমি বেছে নিয়েছো সেটা তো লোকের হিতের জন্যই না, মানুষের উপকারের জন্য, মানুষের সেবার জন্য। তো সেই কাজটা তোমাকে মানায়, তুমি সেটাই করো। তুমি কাউকে ছোট্ট কোনো ঘটনার উপর ভিত্তি করে কিন্তু ক্রিটিসাইজ করতে পারো না বা তার সম্বন্ধে কোনো সিদ্ধান্তও নিতে পারো না। কারণ মানুষ আ যাকে তুমি যার পাশে থাকবে বলে ভেবেছো সে কিন্তু ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রয়েছে। যার মেন্টাল স্থিতিটাই ঠিক নেই। যে কিনা মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। তার জন্যই তো দেখো না সবসময় নিজেদের আত্মীয়-স্বজন পরিবেষ্টিত হয়ে থাকে। কারণ ও ভয় পায় অপরিচিত অন্য কোনো লোকের সঙ্গে মিশতে বা তার সঙ্গে কোনো কথোপকথন চালাতে। তো এটাকে নিয়ে আমার এটুকুই বলার ছিল। কারণ রাধিকা ব্যাপারটা ক্লিয়ার করার পর আমি ব্যাপারটা বুঝেছি। কারণ আমি বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি এ কাকে গিয়ে বলেছে বা কার কথা শুনে কোথায় গিয়ে কি কমেন্টস করেছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছিল না। তো তারপর যখন বুঝতে পারলাম তখন আমি মনে করলাম যে সামান্যই কিছু বলব। এটা ভুল বোঝাবুঝির ব্যাপার। তার বুঝতে কিছু ভুল হয়েছে। তার জন্য এই ধরনের কিছু স্টেপ হয়তো সে নিয়েছে। এইবার আর এই নিয়ে আমার কিছু বলার নেই। যদি না সেরকম বলার কিছু থাকে। তো চলে আসি এবার বেচুর বিষয়ে। তো বেচুর ব্লগিং যেটা গতকাল এলো, তার আগের দিনেরও একটা ব্লগিং এসছিল, যেটা কিনা ওই মুড়ির চাল ভাঙাতে গেছিল। ওই ব্লগিংটাকে নিয়ে আমার কিছু বলার নেই, বলবও না। শুধু ওখানে ছেলের রেজাল্ট বেরিয়েছে, এটাকে নিয়ে কিছু বলার আছে। তো ছেলের রেজাল্ট নিয়ে বেচুর ১ম রিঅ্যাকশন হচ্ছেই ছেলেকে বলছে, "আজ তোর রেজাল্ট যদি ভালো না হয় দেখিস তোকে কি করি।" এরকম একটা ধমকি দিল। আর তারপরেই বলল যে, "আমাদের সারাদিন ঘুম নেই, খাওয়া নেই, নেওয়া নেই, কোথাও যাওয়া নেই। কারণ ছেলের রেজাল্ট বের হতে চলেছে।" এটা ও ইয়ার্কি করেছে এবং বলতে পারো মানে আ কিছু মানুষকে দেখানোর জন্য করেছে। মানে কি বলবো? মানে ঠুকে বলেছে যে, আমরা বলি না ছেলের পড়াশোনার দিকে নজর নেই, ছেলে কি করলো ব্যাপার নেই। তো সেটার জন্য ও এই ধরনের কথোপকথন বলেছে আরকি। যাকগে সেটা কথা না। কথাটা হচ্ছে নাওয়া, খাওয়া, ঘোরা সবই আছে। কারণ প্রমাণ রেজাল্ট বেরোলো ২৬ তারিখ, ২৫ তারিখ রীতিমতো পিকনিক হলো। তাহলে যদি খাওয়া-দাওয়াই না থাকবে তাহলে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হলো কি করে বেচু? কি করে পিকনিকে বসে খেলে? তাহলে আবার সঙ্গে যেটা বলতে ভুলে গেছিলাম আগের ভিডিওতে, ডিম ছিল আইটেমে। পার হেড ২ টো করে ডিম। তাহলে ভাবো যারা পিকনিক করতে পারে, পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করতে পারে, যারা রীতিমতো হৈ-হুল্লোড় করে রেজাল্টের আগের দিন দিনটাকে এনজয় করতে পারে, সে আবার বড় মুখ করে বলতে আসে, "আমাদের নেওয়া নেই, খাওয়া নেই।" তাহলে সেটা পুরোপুরি ইয়ার্কি মারা ছিল, যেটা কিনা বেচু তার ব্লগিং এ আমাদের সঙ্গে মেরেছে। এবার ছেলেকে বলছে যে কথাটা, "না হলে দেখো কি হয়।" কি আর হবে? পড়াশোনা যেরকম করিয়েছো রেজাল্ট সেরকম পাবে। তুমি যেরকম চাষ করবে সেরকমই তো তোমার ফসল হবে। তো যেরকম কাজ সেরকমই রেজাল্ট, হ্যাঁ? ২৫০ তে ২১২। হ্যাঁ, লোকের মনে হতে পারে ভাই ২০০ র উপর তো পেয়েছে। কিন্তু জানো তো যত ছোট বয়স হবে, যত নিচু ক্লাস হবে, নম্বর কিন্তু পুরো আসা উচিত। এটাই কিন্তু নিয়ম। কারণ সেখানে নম্বর কাটার কোনো রাস্তা থাকে না। ২৫০ তে যারা ১ম দিকে থাকে, ১০ জনের মধ্যে থাকে, সেখানে তোমার ওই ২৪০ থেকে ২৫০ এর মধ্যে পরপর সব নাম্বার থাকে। ১, ২ করে সব ডিফারেন্স থাকে। সেখানে কতটা ডিফারেন্স? ২১২ কোথায় ২৪০ বুঝতে পারছো তো? মানে প্রায় ৩৮ নম্বর কম পেয়েছে। তার মানে ছেলেটা কতটা পিছিয়ে আছে বলে ভাবছো? বা মনে করছো? অবভিয়াসলি পিছিয়ে আছে। কারণ এই যে ছোট বয়সে এই ডিফারেন্সটা নম্বরের, এটা কিন্তু ক্রমশ বাড়তে থাকে। ক্রমশ বাড়তে থাকে। এই ডিফারেন্সটা যত উঁচু ক্লাস উঠবে ততই ডিফারেন্সটা বাড়বে। কাজেই ছোট বয়সে যদি আমি পুরো নাম্বার পাই তাহলে কিন্তু বড় বয়সে গিয়ে আমার সেই ডিফারেন্সটা একটু কমলেও কমতে পারে। খুব বেশি কমবে না। মানে হচ্ছে তোমার পড়ার অভ্যাস। তো বাচ্চাটার মধ্যে নেই সেই জন্য বেচু ১ম এই অনেক গাওনা গেয়ে রেখেছে। এক তো বলে রেখেছে জ্যোতিষীর কাছে গেছিল এবং জ্যোতিষীর কাছে জেনে শুনে এসছে ছেলের পড়াশোনার ক্ষেত্রে অনেক বাধা রয়েছে। এটা কিন্তু ও বলেছিল। প্লাস আরো বলে ছেলে ভীষণ চঞ্চল, পড়াশোনায় মনোযোগ ঐজন্য আসে না। আর পড়াশোনাটা হওয়া মুশকিল। এটাও কিন্তু বেচু নিজে মুখে বলেছিল। তো এগুলোও নিজেই বলে রেখেছে। কেন বলো তো? কারণ আগে থেকেই ও বলা কওয়া রইল। এবার পড়াশোনা হলে ভালো, হলে বলবে আমরা করিয়েছি। আর যদি না হয় তখন বলবে ওর ভাগ্যে ছিল না তাই হয়নি। মানে মাঝখানে যে কর্ম বলে কোনো জিনিসটা আছে সেটাকে ওভারলুক করে চলে যাবে। অর্থাৎ ওর পেছনে খাটা, ওর পেছনে টিচার দেওয়া, ওকে পুরোপুরি পড়াশোনার জগতের মধ্যে রাখা, রিলস বাগার যেসব ও করে ছেলেকে নিয়ে তার বাইরে রাখা, ব্লগিং এর বাইরে রাখা, এই ব্যাপারটার মধ্যে বেচুর কোনো চিন্তাভাবনা নেই। যে ছেলেটার পেছনে আমি পুরো এফোর্ট দিব আর আমার
জগৎ আমার, সেখানে তো আমার আর কিছু করার নেই। যেটুকু আছে সেটুকু আমি আমার মতো করে কাটাবো। কিন্তু ছেলেটাকে এট লিস্ট আমার থেকে ভালো কিছু করি। কারণ আমি যেটা ভুগেছি আমার জীবনে সেটা যেন আমার ছেলে না ভোগে। এইটা তো ভাবা উচিত ছিল। তাই না? তো যাই হোক, বেচুর মনে এই ভাব উদয় হবে কিনা সেটা আমাদের জানা নেই। হতেও পারে, নাও পারে। কারণ দেখো, একজন বাবাই পারে আ ছেলের সম্বন্ধে ভালো কিছু চিন্তাভাবনা করতে। মানে কেরিয়ার নিয়ে। হ্যাঁ? মারা তো ছেলে-মেয়ের যত্ন-আত্তি করে, তার দেখাশোনা করে, তার সারাদিনটা তাদের সঙ্গে থেকে তাদের পাশে থাকে। কিন্তু বাবার কিন্তু পিছনে অনেক দায়িত্ব থাকে। ছেলের ভবিষ্যৎটা কিভাবে সাজাবে, ছেলে কতদূর পড়াশোনা করবে, ছেলের পেছনে কত ইনভেস্ট করবে, এই ব্যাপারটার একটা ক্যালকুলেশন কিন্তু বাবারা অলক্ষ্যে করতে থাকে। তাই না? যেটা কিন্তু মাদের এত মাথা না ঘামালেও চলে। তো সেই ব্যাপারটা যদি বেচু করতে পারে তো ওয়েল ডান। তো ওর কমেন্টস বক্সেই প্রচুর মানুষ বলেছে ছেলেকে রেজাল্ট খারাপ কেউ বলেনি। বাচ্চাকে সবসময় উৎসাহ দিতে হয়। ভয় দেখালে হয় না। যদি ভয় দেখাও তাহলে তার পড়ার ইচ্ছাটা অনিচ্ছায় পরিণত হয়ে যাবে। সেইজন্য তাকে সবসময় তার সঙ্গে থেকে পড়াশোনাটাকে ভালোবাসতে শেখাতে হয়। তবে গিয়ে তার পড়াশোনাটা হবে। এবার অনেকেই বলেছে টিচারের একটা প্রাইভেট টিউটর দেওয়ার ব্যবস্থা করো যাতে বাচ্চাটার গাইড হয়। আর হচ্ছে যে এখন থেকে পড়াশোনার উপর চাপ দাও যাতে কোনো মিশনারি স্কুলে রেখে ছেলেটাকে পড়াতে পারো। তাহলে ছেলেটা যেমন পড়াশোনার প্রতিও আনুগত্য দেখাবে তেমনি নিজেকে একা তৈরি করতে মানে মিশন টাইপের স্কুলগুলোতে কি হয়, বাচ্চাদের নিজেদের মানে কি বলবো স্বাবলম্বী হওয়ার একটা ট্রেনিং দেওয়া হয়। তাতে ও খুব সহজেই সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করে বড় হয়ে উঠতে পারে। আবার অনেকে এই ডিসিপ্লিন বা এই শাসনটা নিতে পারে না। তো দেখতে তো হবে। ১ম এই তো আমি ধরে নেব না ও পারবে না, ও নেবে না। তো ট্রাই তো করতে হবে। তার জন্যই বেচুকে বলা, যদি বেচুর চিন্তাভাবনা হয় তো এট লিস্ট যদি করে তো তার ছেলের পক্ষেই ভালো, তাই না? তো যাই হোক, রেজাল্ট নিয়ে এটুকুই ছিল। তো চলে আসি গতকালকের ব্লগিং এ। সেখানে বেচু কি দেখাচ্ছে? মার খুব দাঁতে ব্যথা হচ্ছে। তার জন্য আগেও কোনো এক দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তো আজকে শুনলাম সেই দাঁতের ডাক্তার ওষুধ দিয়েছিল ব্যথা কমানোর, প্লাস পেস্ট দিয়েছিল, জেল লাগাবার বোধহয় দাঁতে। তো সেইসব দিতেও মানে দাঁতের ইয়েটা কমেনি। তো তার জন্য গতকাল নিয়ে গেল এবং নিয়ে গিয়ে দেখলাম যে দাঁত ডাইরেক্ট তুলে দিল। তো এইখানে আমার কিছু বলার আছে। দেখো, আমি যতদূর জানি দাঁত তুলতে গেলে যেহেতু বেচুর মার প্রেশার আছে, সুগার আছে, কোনো ডাক্তার এইরকম দেখাতে গেলেই দাঁত তুলে দেয় কি? দেয় না কিন্তু। কারণ আ ১ম এ তোমার কেস হিস্ট্রি নেয় তো? যে তোমার কি রোগ আছে সেগুলো। এখন যদি প্রেশার, সুগার না থাকে তাহলে কোনো প্রবলেম নেই। যদি থাকে তাহলে কিন্তু দাঁতের একটা এক্স-রে করতে বলে। প্লাস তোমার সুগার লেভেলটা দেখে নেয়। এট লিস্ট ২০০ র কম থাকলে তবেই কিন্তু দাঁতে হাত দেয়। ২০০ র ওপর থাকলে কিন্তু তোমার দাঁতে হাত দেয় না। সেক্ষেত্রে দেখলাম, আমরা তো জানি যে বেচুর মার সুগার আছে, প্রেশার আছে। তো সেখানে সেগুলো কোনো কিছুই টেস্ট করল না। ডাইরেক্ট দাঁতটা তুলে দিল। কারণ দেখে বলছিল যে দাঁত নাকি ভেতরে ফেটে গেছে। তার জন্য দাঁতটা তুলে দিল। এইবার ওর মার কিন্তু ব্যথাও ছিল। কারণ ব্যথা কমছে না বলেই কিন্তু দাঁতের ডাক্তারকে দেখাতে গেছিল। তাহলে ব্যথা থাকলে কিন্তু কখনো দাঁত তোলে না। তো এখানে কিভাবে দাঁতটা তুলল? এটা আমার ফার্স্ট কোয়েশ্চেন। ব্যথা আগে কমাবার ওষুধ দেবে, ব্যথা কমবে, তারপর কিন্তু দাঁতে হাত দেয়। এটা একটা খটকার বিষয়। আর আগে তো বললাম কোনো এক্স-রে হলো না। আ এই ব্যাপারটাও একটা ব্যাপার। প্লাস দাঁত তুলে নিয়ে চলে এলো কিন্তু কোনো আ তোমার আইসক্রিম হাতে দেখলাম না। কারণ এটা কিন্তু নরমাল পুরো। যারাই দাঁত তোলে তাদের অবশ্য করেই ১ম কয়েক ঘন্টা তোমার ওই ঠান্ডা আইসক্রিমটাই লুলিয়ে খেতে বলে। কারণ এক তো গরম খাওয়া যায় না, তাহলে ব্লিডিং হবে। আর সেই কারণেই ওই ঠান্ডা আইসক্রিমটাই ওই জায়গাটাকে খুব মানে হিল করে এবং ওই ব্যথাটা কমাতেও সাহায্য করে। ওই যে ফুলে যাচ্ছে বলছে না, সেটা ফোলেও না। যতদূর মনে হলো বেচুর কথাবার্তা শুনে ৫ দিনের একটা অ্যান্টিবায়োটিক কোর্স করার জন্য দিয়েছে। এটা দেবেই। অ্যান্টিবায়োটিক অবশ্যই দেয়। তো এইগুলো শুনে আমার মনে হলো যে একটু সাবধানে থাকতে হবে। কারণ যার এরকম রোগ-ভোগ আছে তারপরেও চট করে দাঁত তুলে দিল। তো এগুলো একটু নজরে রাখতে হবে। তারপরে তো দেখলাম আ শেষে ওরা খেতে চলেছে। তো তখন তো আমার আবার প্রশ্ন, মাও দেখি সঙ্গে চলেছে। কারণ উনি কি ওই রাত্রিবেলা ভাত খাবেন? সেটাও একটা ব্যাপার। কারণ কোনো শক্ত জিনিস কিন্তু খেতে দেয় না, দাঁত তোলার দিন অন্তত। আহ বলতে পারব না। কারণ বেচুর তরফ থেকে তো কোনো রকম এই ধরনের ইনফরমেশন আমরা পেলাম না। তো এই জিনিসগুলো একটু যদি খবরাখবর নিয়ে আ কাজটা করত বেচু তাহলে হয়তো ওরই পক্ষে ভালো হতো। আর কিছু করার নেই। তবে হ্যাঁ, দাঁতের কন্ডিশন ওয়াইজ কিন্তু এই ব্যথা কম বেশি হয়। তবে দাঁত তোলার পর ব্যথা এটা একটু চিন্তা লাগছে। ব্যাস আর কিছু না। তো বেচুর ভিডিওতে কন্ট্রোভার্সির টপিক হিসেবে একটাই জায়গায় আমার বলার আছে, যেটা হচ্ছে বেচু যখন খবর আমাদের পেশ করল যে তার কোনো এক দিদির মা মারা গেছে। তো সেখানে বলতে গিয়ে বেচুর মুখে শুনলাম, আমরা সবাই পৃথিবীতে এসছি কদিনের জন্য আ নাটক করতে এবং মানে পৃথিবীটা যেন নাটকের মঞ্চ। এখানে আমরা প্রত্যেকে একেকটা নাটকের চরিত্র হিসেবে এসেছি এবং এই নাটক যখন শেষ হয়ে যাবে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। হ্যাঁ, এটা তো খুব বড় মনীষীদের মুখের ভাষা। এইরকম কথা আরকি। তো সেই কথাটাই বেচুর মুখ থেকে আজকে শুনতে হলো এবং সেখানে বলছে আমরাও এরকমই হব আরকি। কাজেই যে মানুষটা চলে গেছে তার উদ্দেশ্যে প্রণাম জানানো ছাড়া আর কিছু নেই। কথা বলার মাঝখানে আবার ঠকতে ছাড়ল না। এই যে যারা ঘুরছে, বেড়াচ্ছে, ভালো মানুষই দেখাচ্ছে, সবই তাদের নাটক। তো এগুলো বেচু কাকে বলল? কাকে ঠুকলো?
বোঝো নিশ্চয়ই। কারণ এই ধরনের কথা যখন বেচুর মুখ দিয়ে বেরোয়, তখন বেচুর মুখটা কিছু আলাগই স্পার্কল করে। কারণ বেচু ঠুকতে ছাড়ে না। তো মধ্যিখানে একটু ঠুকে দিল। একজনের পরলোক গমনের খবর দিতে তার উদ্দেশ্যে কিছু শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কাউকে ঠুকতে যে ভোলে না, তার মতো আ নির্দয় পাবলিক কটা আছে বলো? আমি কারোর মৃত্যুর খবর দিয়ে তার উদ্দেশ্যে নিজের মনের দুঃখ শেয়ার করছি, তার মধ্যিখানেও কারোর কথাকে বলতে হবে এর মধ্যে যাতে লোক আমাকে সেভাবে বুঝতে না পারে, বুঝিয়ে দেওয়া। কারণ বলছে আমরাও আমাদেরও সময় আসবে, আমরাও চলে যাব। তার মধ্যিখানে এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি, এই যে অনেকে ঘুরছে, এই যে অনেকে বেড়াচ্ছে, এই যে ভালো মানুষের মুখোশ পরে রয়েছে, এগুলো সবই নাটক। বুঝতে পারছো তো? তারপরেও আবার বলা, এই যে আমরাও ঘুরছি এটাও নাটক। হ্যাঁ? নাটকই তো। নাটকের রঙ্গমঞ্চটা তৈরি করেছিল কে? কার ইচ্ছে ছিল এই রঙ্গমঞ্চে আমরা নাটক করব এবং ভিউয়ার্স বোকা বানিয়ে ইনকাম করব? তো সেই নাটক করতে, করতে তোর জীবনটাই নাটক হয়ে গেছে। তো এখন তুই ভাবছিস সেই নাটকের শেষ কবে হবে? অর্থাৎ যবনিকা পতন কবে হবে? এত তাড়াতাড়ি? দাঁড়া। সবে তো মঞ্চ মানে তোর স্ক্রিন চেঞ্জ হচ্ছে। সবে। আগেকার দিনে যখন থিয়েটার দেখতে যেতাম না, আ আমাদের আ তোমার সার্কারিনা, মিনার্ভার, স্টার নাম শুনেছ নিশ্চয়ই। এইসব থিয়েটারে হ্যাঁ, আমি দেখতে গেছি ছোটবেলায়। তোমার স্ক্রিন চেঞ্জ তো হয় না থিয়েটারে? এটা তো সিনেমার পর্দা নয়। আ মঞ্চ ঘুরত। মঞ্চ চেঞ্জ হতো, বুঝেছ? হয় ওপরের মঞ্চ নিচে নেমে যেত অথবা এরকম সার্কেল ওয়াইজ ঘুরত। হ্যাঁ, এরকম দেখেছি। তো সেইরকম মঞ্চের পরিবর্তন ঘটছে। ঠিক আছে? তো দেখা যাক নেক্সট দিনে কি দেখায় বা কি দেখতে হয় আমাদের। কারণ দেখো, পৃথিবী যেমন ঘোরে আ সেরকমভাবে আমাদের জীবনটাও কিন্তু ঘূর্ণীয়মান। কারণ কোনো সময়টাই এক জায়গায় থাকে না। আজকে ভালো তো কাল খারাপ। আজকে আনন্দে আছি তো কালকে চিন্তা মানুষকে গ্রাস করছে। তো এরকমই। তো এটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।